এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি হিন্দি ড্রামা মুভি। মুভিটির নাম আনিমানি। মুভিটি কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে 3টি পুরস্কার জিতেছে। তো চলুন মুভিটির কিছু ঝলক দেখে নিন। মুভিটি শুরু হয় ইন্ডিয়ার কাশ্মীরের নিকটবর্তী একটা এলাকায়। সিন এখানকার একটুর বাবা আব্বাস আলী, সে একটা রেকর্ডিং মিডিয়াতে কাজ করে, যেখানে নানা মাইকিং প্রচারণের রেকর্ডিং করা হয়। চিল্লানি শুনে যে মহিলাটি রেগে মেগে বের হয়ে বলতেছে, কেন ষাঁড়ের মতো চিল্লাচ্ছ? তোমার জ্বালাই শান্তি মতো কি একটু সিরিয়ালও দেখতে পারবো না? এটা হলো ভুট্টুর মা নাজমা বেগম। তো এদের ঝগড়া চলতেছে তো চলতেছেই, থামার কোনো নামই নিচ্ছে না। এটা দেখে এদের ঝগড়া থামানোর জন্য তারান্নুম নিজ হাতে পাকোড়া বানিয়ে আনলে দেখি আঙ্কেল আন্টি দুজনেই ঝগড়া স্থগিত রেখে পাকোড়া খাচ্ছে, আর তারান্নুমের বানানো পাকোড়ার খুব প্রশংসা করতেছে। এমন সময় নিক্কুও পাকোড়া খাওয়ার জন্য আসলে পিছন পিছন যে মেয়েটি আসে এটাই নিক্কির মা নাজো। তো সবাই পাকোড়ার প্রশংসা করলো, নাজো ভুল ধরে বলে চাটনিতে লবণ একটু কম হয়েছে। ব্যাস তারান্নুম সাপের মতো ফোসফোস করতে করতে এখান থেকে চলে যায়। আসলে এদের ভাবি ননদের মাঝে সম্পর্ক এমনই, এরা কেউ কাউকে তেমন সহ্য করতে পারে না। রাতের বেলা একটি স্ট্রিট ফুডের দোকানে আসলে সেখানে আমরা ভুট্টুকে দেখতে পাই। আসলে এটাই ভুট্টুর দোকান, আর ভুট্টুর দোকানের পরোটা এবং গরুর মাংসের কাবাব এই এলাকায় বেশ জনপ্রিয়। তো পরের দিন ভুট্টুর বউ দোকানের কাবাবের জন্য নানা মশলা বেটে দিচ্ছে, আর ভুট্টু বউকে সাহায্য করার বাহানাতে বউয়ের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি করতেছে। এমন সময় কাবাবের মাঝে হাড্ডি এসে পড়ে, মানে ভুট্টুর বড় বোন নাজো চলে আসে। আসলে 1 বছর হলো নাজোর তালাক হয়েছে, আর সেই থেকে নাজো বাপের বাড়িতেই আছে। তো ভুট্টু তারান্নুম গোসল টোসল করে পুরো একদম চাকাচাক হয়ে রোমান্টিক মুডে কোথায় জানি যাওয়ার জন্য বের হয়েছে। এটা দেখে ভুট্টুর মা বলে, এভাবে তোরা কোথায় যাচ্ছিস? ভুট্টু বলে, ডাক্তারের কাছে। তো এইভাবে এদের বাহিরে যাওয়া দেখে নাজো তার মাকে বলে, মা তুমি এদেরকে কিছু বলো না কেন? তোমার লাই পেয়ে পেয়েই এরা বিগড়ে যাচ্ছে। নাজোর মা বলে, আরে বাদ দে, নতুন নতুন বিয়ে হয়েছে তাই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ভুট্টু তারান্নুমের কাছে আসলে দেখি এরা আসলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়নি, এরা বের হয়েছে বাইকে করে ঘোরার জন্য। তো ভুট্টু বিশাল একটা গমের মাঠের কাছে এসে বাইকটা থামায়। এরপর দেখি এরা গমের মাঠের ভিতর নেমে গম তুলে সেগুলো ছিলে একে অপরকে খাওয়াচ্ছে। তো ভুট্টু তার বউকে বলে ওঠে, চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। তারান্নুম বলে, আমি তো স্যান্ডেল পরে আছি। এটা শুনে ভুট্টু তার কেটস খুলে তার বউকে পরিয়ে দেয়, আর বউয়ের স্যান্ডেল গুলো নিজে পরে নেয়। তখন তারান্নুম বলে, আমি জিতে গেলে কিন্তু আমাকে একজোড়া কানের ঝুমকা কিনে দিতে হবে। ভুট্টু মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। এরপর দেখি দুজনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো 1 2 3 বলতে গিয়ে দুজনেই চালাকি করার চেষ্টা করে, বাট শেষমেশ ফাইনালি 1 2 3 বলতেই দুজনে দৌড় শুরু করে। তারান্নুম জিতে গিয়ে আনন্দে লাফালাফি করতে থাকলে ভুট্টু অপলক দৃষ্টিতে তার বউকে চেয়ে চেয়ে দেখতে থাকে। তারান্নুম বলে, জনাব আপনি তো হেরে গেছেন। ভুট্টু বলে, আমি না হারলে কি তোমার এমন খুশি মাখা মুখটা দেখতে পেতাম? সিন রাতে আসলে দেখি ভুট্টু বসে থেকে দোকানের হিসাব করতেছে, আর তারান্নুম ভুট্টুর মাথার উকুন তুলতেছে। অবাক হওয়ার কিছু নেই, বিবাহিত ছেলেদের মাথাতে উকুন থাকে, কারণ রাতে শুধু ভালোবাসায় ট্রান্সফার হয় না, উকুনও ট্রান্সফার হয়, বুঝেছেন? তো তারান্নুম উকুন তোলা শেষ করে বলে, আর উকুন পাওয়া যাচ্ছে না। তখন ভুট্টু তার মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে তার বউকে দিয়ে বলে, টাকাটা রাখো আর মিছে মিছে উকুন তোলার ভান করে মাথাটা বুলিয়ে যাও। তখন তারান্নুম দুষ্টামো করে বলে, আরো কিছু টাকা দাও তো অন্য সার্ভিসও দিতে পারি। এটা শুনে ভুট্টু খুশিতে গুলগুলা হয়ে তারান্নুমের সাথে রোমান্টিক হতে শুরু করলে তারান্নুম বলে, দাঁড়াও আমি নতুন ঝুমকা জোড়া পরে আসতেছি। এই বলে তারান্নুম ঝুমকাগুলো পরতে আসলে পিছন থেকে ভুট্টু এসে তারান্নুমকে জড়িয়ে ধরে এবং এখানেই রোমান্টিক হতে শুরু করে। তারান্নুম
তারান্নুম বলে ঝুমকা তো পড়তে দাও। ভুট্টু বলে কান সাজিয়ে কি করবে, আমার তো তোমার ঠোঁট দুটো প্রয়োজন। এটা শুনে তারান্নুম রোমান্টিক মুডে যেতেই নাজু বলে ওঠে হারামজাদি ঘুমিয়ে যা। ব্যাস, তারান্নুমের গরম মুডে পানি পড়ে যায়। আসলে নাজু পাশের রুম থেকে কথাটা তার মেয়ে নিক্কিকে বলার বাহানায় তারান্নুমকে মিন করে বলেছে, যেটা ভুট্টু না বুঝলেও তারান্নুম ঠিকই বুঝতে পেরেছে। তাই তারান্নুম মন খারাপ করে বসে থাকলে ভুট্টু তারান্নুমের মনটা ভালো করার চেষ্টা শুরু করে। এভাবেই এদের মান অভিমান পর্ব চলতেছে। এমন সময় নাজু দরজায় নক করলে ভুট্টু তারান্নুমকে দরজাটা খুলতে বলে। তারান্নুম বলে তোমার বোন, তুমি খোলো, আমি কেন খুলবো? এই বলে তারান্নুম রাগ করে শুয়ে পড়ে। তখন ভুট্টুই বাধ্য হয়ে গিয়ে দরজাটা খুলে দিলে নাজু বলে হারামজাদি পায়ে আঘাত পেয়েছে, দেখ তো কোনো মলম আছে। ভুট্টু তখন তারান্নুমকে বলে তারান্নুম ব্যথার মলমটা কোথায়? তারান্নুম মুখ বিষ্ণি করে বলে ড্রয়ারে আছে হয়তো, দেখো। এটা দেখে নাজু তো জ্বলতেছে, তো ভুট্টু মলম এনে নাজুকে দিলে নাজু চলে যায়। কিন্তু আমরা দেখি নাজু সেই মলমটা তার নিজের পিঠেই লাগাচ্ছে। তো আন্টি বলে ভারী কিছু উঠাতে নিছিলি নাকি? নাজু বলে কাবাবের গামলা উঠিয়েছিলাম, মহারানী তো আর উঠাতে পারে না, তাই আমাকেই উঠাতে হয়েছিল। আন্টি বলে তোকে এসব উঠাতে হবে না। নাজু বলে ভাইয়ের খেয়ে পড়ে বেঁচে আছি, তাই ভাইয়ের কাজে তো হেল্প করতেই হবে, তাই না? এটা শুনে আন্টি বলে তোর মা বাবা এখনো মরেনি, বুঝেছিস? তখন নাজু বলে আচ্ছা মা, ভাইয়েরা বিয়ের পর এত বদলে যায় কেন? আন্টি বলে কেন, ভুট্টু কিছু বলেছে নাকি? নাজু বলে ভাই আমাদের উপর তো খুব পার্ট দেখায়, অথচ সে বউয়ের গোলামি করে, জানো? দরজাটা সেই খুলে দিল, মলমটাও সেই খুঁজে বের করে দিল, আর মহারানী আরামসে শুয়েছিল। সিন বাহির আসলে দেখি তারান্নুম টিউবওয়েল পাড়ে এসে এদের সব আলাপ শুনে রেগে মেগে রুমে চলে যাচ্ছে। সকালবেলা সিন ভুট্টুর দোকানে আসলে দেখি ভুট্টুর দোকানে গরুর মাংসের কাবাবটা ভালোই বিক্রি হচ্ছে। তো এভাবেই বেচা কেনা শেষ হতে হতে রাত নেমে আসে। ভুট্টু রাতের বেলা বাসায় ফিরে শুয়ে থেকে আপন মনে বিড়ি খাচ্ছে। এটা দেখে পাশে শুয়ে থাকা তারান্নুম রেগে মেগে বলে তুমি সিগারেট খাওয়া ছাড়বে না? ভুট্টু তখন সিগারেটটা এগিয়ে দিয়ে বলে নে তুই একটা টান মার। তারান্নুম বলে ফাজলামি বাদ দাও, বলো কবে ছাড়বে? ভুট্টু বলে ছাড়বো না। এটা শুনে তারান্নুম রেগে মেগে উঠে বসে ও বলে দাও আমিও খাবো। ভুট্টু তখন সত্যি সত্যি এগিয়ে দিলে তারান্নুম সিগারেট নিয়ে সেটার আগুন নিজের হাতের কাছে ধরে বলে সিগারেট ছাড়বে নাকি আমার হাত পুড়িয়ে দেব। ভুট্টু কিছু না বলে চুপচাপ তারান্নুমের দিকে চেয়ে থাকলে তারান্নুম দুম করে আগুনটা নিজের হাতে ঠেসে ধরে আর ভুট্টু তাড়াহুড়ো করে সেটা সরিয়ে দেয়। এরপর ভুট্টু তারান্নুমের হাতটা দেখার চেষ্টা করলে তারান্নুম অভিমান করে বারবার ভুট্টুকে সরিয়ে দিতে থাকে। ভুট্টু দেরি না করে সাথে সাথে দৌড়ে কিচেনে এসে মলম নিয়ে রুমে ফিরতেই কারেন্ট চলে যায়। ভুট্টু তখন মোবাইলের ফ্ল্যাশ জেলে তার বউয়ের হাতে মলম লাগানোর চেষ্টা করলে তার বউ অভিমান করে বারবার হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে। আর ভুট্টু ভালোবাসা মাখা আদরে তার বউয়ের হাতটা জোর করে ধরে রেখে মলম লাগাতে থাকে। তো মলম লাগানো শেষ করে ভুট্টু বলে তুমি কি পাগল হয়ে গেছো? এত সুন্দর হাতটা কি ওইভাবে নষ্ট করে? তারান্নুম তখন রাগ করে হাতটা ছাড়িয়ে নিয়ে ক্ষত স্থানে ফু দিতে ধরলে ভুট্টুও ফু দিতে ধরে। এটা দেখে তারান্নুম রেগে গেলে ভুট্টু ফ্ল্যাশ লাইটটা তারান্নুমের ফেসে ধরে বলে আরে রাগলে আমার বউকে যে এত সুন্দর লাগে জানতাম না তো। এটা শুনে তারান্নুম হালকা হাসতে ধরে নিজেকে সামলে নিয়ে বলে আমি ঘুমাতে যাচ্ছি, মাঝরাতে উঠে খবরদার আমার গায়ে হাত দিবে না। সকালবেলা দেখি ভুট্টুর বাবা পত্রিকা পড়তে পড়তে ভুট্টুকে বলতেছে ইন্ডিয়া সরকার যে গরুর মাংস ব্যান করে দিয়েছে সেই খবরটা কি পেয়েছিস? ভুট্টু বলে হ্যাঁ। ভুট্টুর বাবা বলে তাহলে তোর গরুর মাংসের কাবাবের কি হবে? ভুট্টু বলে এত কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করালাম, এত সহজে সেটা ছাড়ছি না। ভুট্টুর বাবা বলে আবার কি জেল খাটবি নাকি? আসলে ভুট্টু এর আগেও এসব ঝামেলা নিয়ে একবার জেল খেটেছে, তাই ভুট্টুর বাবা ভয়ে ভুট্টুকে কাবাবের ব্যবসা বন্ধ করতে বললে ভুট্টু বলে বাবা আমি কাবাব বানাবো এবং সেটা গরুর মাংস দিয়েই বানাবো, এতে আমার কি হবে? হবে। এটা শুনে ভুট্টুর বাবা রেগে মেগে ভুট্টুকে গালি দিতে দিতে উঠে চলে যায় আর তারান্নুম ভুট্টুর মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে থাকে। তো পরের দিন সকালবেলা ভুট্টু একা গোসল করতেছে। এটা দেখে তারান্নুম কিচেন থেকে এসে ভুট্টুর গায়ে সাবান মাখিয়ে দিতে থাকলে ভুট্টু দুষ্টামো করে বলে আই তোকেও গোসল করিয়ে দেই। তারান্নুম লজ্জা পেলে ভুট্টু বলে স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগী করা, একসাথে গোসল করা এগুলো সুন্নত, বুঝেছিস? তারান্নুম বলে সুন্নত রেখে কাবাব বিক্রির ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে সেটা বলো। ভুট্টু বলে কাবাব বিক্রি করেই আমার সংসার চলে, তাই যা হয় হোক আমি কাবাব বিক্রি ছাড়ছি না। এটা শুনে তারান্নুম বলে ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয়। একটু পর দেখি তারান্নুমও গোসল করেছে এবং তার ভেজা কাপড়গুলো রোদে দিয়েছে। নাজু এসে এই জিনিসটা অন্য একটা ভেজা কাপড়ের নিচে লুকিয়ে রেখে তারান্নুমকে বলে লজ্জা শরম কি সব বাপের বাড়িতে ফেলে এসেছিস, নির্লজ্জ মেয়ে কোথাকার। তারান্নুম রেগে গিয়ে বলে আমি কি এমন গুনার কাজ করেছি যে যার জন্য এইভাবে কথা শোনাচ্ছেন? নাজু বলে একে তো বেহায়াপনা ছড়াচ্ছিস, তার উপর আবার মুখে মুখে তর্ক করতেছিস। তারান্নুম বলে আপনি যে সারাদিন টিভি নিয়ে পড়ে থাকেন, টিভিতে কি সারাদিন ওয়াজ ও গজল শোনেন? নাজু বলে আমি
তো আর তোর মতো বেহায়াপনা ছড়াচ্ছি না। তখন তারান্নুম ভুট্টুর আন্ডারপ্যান্টটা দেখিয়ে বলে, আমারটা যদি বেহায়াপনা হয় তাহলে এটা কি? নাজু বলে, ওই ওটা ছেলে মানুষের। তারান্নুম বলে, এটাও তাহলে বেহায়াপনা। এমন সময় ভুট্টু এসে নাজুকে যেতে বললে নাজু বলে, তুই একে মাথায় তুলেছিস। তো নাজু চলে যেতেই তারান্নুম রেগে মেগে ভুট্টুর আন্ডারপ্যান্টটাও একটা ভেজা কাপড়ের নিচে রেখে যেতে ধরলে ভুট্টু বলে, এটা ঢেকে রাখলে কেন? তারান্নুম বলে, এগুলো দেখানো বেহায়াপনা, তাই ঢেকে দিলাম। ভুট্টু অবাক হয়ে বলে, আরে ঢেকে রাখলে এটা শুকাবে কি করে? তারান্নুম বলে, সেটা তোমার বোনকে গিয়ে জিজ্ঞেস করো। তো ভুট্টু কিছু জিনিস কিনতে মোকামে যাচ্ছে, তাই তারান্নুম আলমারি থেকে টাকা বের করে দেয়। ভুট্টু টাকাগুলো গুনে বলে, আরো তো 2000 ছিল। তারান্নুম বলে, আমি সরে রেখে দিয়েছি। ভুট্টু অবাক হয়ে বলে, কেন? তারান্নুম বলে, সামনের মাসে নিক্কিকে স্কুলে ভর্তি করাতে হবে না? এটা শুনে ভুট্টু খুশি হয়ে বলে, এই না হলো আমার সংসারী বউ। তো তারান্নুম তার স্বামীর দিকে তাকিয়ে বলে, আজকে সুরমা লাগাওনি যে? আজকে তো জুম্মার দিন। এই বলে তারান্নুম সুরমা এনে তার স্বামীর চোখে লাগাতে ধরলে তার স্বামী তাকে আরো কাছে টেনে নেয়। তো তারান্নুম তার স্বামীকে সুরমা দিয়ে দিলে তারান্নুমের স্বামীও ভালোবেসে তারান্নুমের চোখে সুরমা লাগিয়ে দিতে থাকে। কারণ কি একটা বিশুদ্ধ ভালোবাসা মাখা সিন। তো পরের সিনে দেখি ভুট্টুর দোকানের ছেলেটা ভাবি ভাবি বলে তারান্নুমকে ডাকতেছে। এটা শুনে নাজর রেগে মেগে বাহিরে এসে বলে, কি ভাবি ভাবি শুরু করেছিস? বাড়িতে তোর ভাবি ছাড়া আরো লোক বসবাস করে, বুঝেছিস? ছেলেটি বলে, ভাই আটা পাঠিয়েছে। নাজু তখন আটাগুলো কিচেনে রাখতে বলে রেগে মেগে ঘরে চলে যায়। তো ছেলেটি আটাগুলো কিচেনে রাখতে এসে তারান্নুমকে থালা বাসন ধুতে দেখে বসে পড়েও বলে, ভাবি আমি এগুলো ধুয়ে দেই? তারান্নুম বলে, আরে লাগবে না, ধোয়া হয়ে গেছে। তখন ছেলেটি বলে, তাহলে ভাবি আটাগুলো তাকের উপরে উঠিয়ে রাখি? তারান্নুম বলে, আরে না সমস্যা নেই, আমি উঠিয়ে রাখবো নি। ছেলেটি এবার আর কিছু বলার পায় না, তখন সে এক নজরে তারান্নুমের দিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। তো এভাবেই কিছুক্ষণ দেখে বলে ওঠে, ভাবি। তারান্নুম বলে, হ্যাঁ বল। ছেলেটি লজ্জায় লাল হয়ে বলে, ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন না? তারান্নুম মুচকি একটা হেসে দিয়ে বলে, তোর তো বিয়ের বয়সই হয়নি, এখনই কেন বিয়ের চক্করে পড়তে যাচ্ছিস? তখন ছেলেটি বলে, ভাবি আপনাকে কে বলেছে আমার বয়স হয়নি? এটা শুনে তারান্নুম বলে, আচ্ছা তো বল কেমন মেয়ে চাস? ছেলেটি বলতে ধরে লজ্জায় থেমে যায় ও বাহিরে কেউ আছে কিনা দেখে নিয়ে বলে ওঠে, ভাবি আমি না আপনার মতো বউ চাই। এই বলেই ছেলেটি লজ্জায় লাল হয়ে এখান থেকে চলে যায়। তারান্নুম তো অবাক। ওদিকে ভুট্টুর বাবা রেকর্ডিং মিডিয়া থেকে ফেরার পথে গরুর মাংস ব্যান নিয়ে একটা নোটিশ দেখে থেমে যায় ও সেটা পড়তে থাকে। এটা দেখে একজন বলে, প্রশাসন খুবই কঠিন হয়েছে আব্বাস ভাই, গতকাল জব্বারের ছেলে গরুর মাংস বিক্রি করছিল, পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গেছে। এটা শুনে ভুট্টুর বাবা তো অবাক হয়। তো বিকেলবেলা ভুট্টু বাহির থেকে বাসায় ফিরতেছে, এমন সময় পথের মাঝে পুলিশ তাকে আটকায়। বাট আটকানোর পর পুলিশ তাকে কি বলে বা কি করে সেটা জানা যায় না। সিন ভুট্টুর বাড়িতে আসলে দেখি কে যেন একটা মেয়ে ভুট্টুর বাড়িতে এসেছে এবং সবাই তার সাথে দুষ্টু মিষ্টি আলাপে মজেছে। তারান্নুম নাস্তা নিয়ে এসে মেয়েটিকে দিয়ে সাইডে দাঁড়িয়ে এদের আড্ডা দেখতে থাকে। তো এদের আড্ডা শুনে তারান্নুম বুঝতে পারে মেয়েটির নাম লালি, সে সম্পর্কে ভুট্টুর চাচাতো বোন। লালির এখনো বিয়ে হয়নি, সে পড়াশোনার জন্য শহরে থাকে। অনেকদিন পর আজকে গ্রামে এসেছে, তাই সবাই এভাবে জমিয়ে আড্ডা দিচ্ছে। তো লালিকে তারান্নুমের বেশ ভালো লাগে, তাই তারান্নুমও খুশি হয়ে লালির সাথে আড্ডায় যোগ দেয়। এমন সময় ভুট্টুর বাবা আসলে লালি বলে, আসসালামু আলাইকুম চাচা। ভুট্টুর বাবা সালাম নিয়ে বসে পড়ে ও লালির ভালো মন্দ সমাচার শুনে তারান্নুমকে জিজ্ঞেস করে, ভুট্টু কোথায়? এমন সময় বাইকের আওয়াজ শুনে তারান্নুম বলে, ওই তো এসে গেছে। ভুট্টুকে দেখে লালি খুশি হয়ে সালাম দেয়। ভুট্টুও লালিকে দেখে খুশি হয়ে সালাম নেয় ও বলে, কেমন আছিস রে? লালি বলে, আপনি তো অনেকদিন বাঁচবেন, আমি আপনার কথাই ভাবছিলাম, এর মাঝেই আপনি হাজির। তো ভুট্টু একটা ব্যাগ তারান্নুমকে দিলে ভুট্টুর বাবা বলে, কি এনেছিস? ভুট্টু বলে, গরুর মাংসের কিমা। এটা শুনে ভুট্টুর বাবা রেগে মেগে বলে, খবর রাখিস, সারা শহরে এসটিএফ টিম ঘুরতেছে, কসাইদেরকে ধরে ধরে জেলে পাঠাচ্ছে, আর নবাবজাদা কিনা কিমা নিয়ে এসেছে। ভুট্টুর মা বলে, এনেছে তো কি হয়েছে, এটা নিয়ে তুমি চিল্লাচ্ছ কেন? তোমরা মা বেটা দুজনেই জেলে পচে মরো, আমার কি? তখন ভুট্টু বলে, বাবা তুমি কি বলতে চাচ্ছ? দোকানে তালা মেরে বাড়িতে বসে থাকি? এটা শুনে ভুট্টুর বাবা রেগে মেগে উঠে চলে যায়। এমন সময় তারান্নুম ভুট্টুর জন্য পানি আনতেই লালি বলে, ভুট্টু ভাই আমি তাহলে যাচ্ছি। ভুট্টু বলে, আরে বস না, এতদিন পর তো আসলি। লালির সাথে ভুট্টুর এমন মিষ্টি স্বর শুনে তারান্নুম তো জ্বলে ওঠে। এর মাঝেই লালি আবার তাকে খেতে দেওয়া বিস্কুটগুলো ভুট্টুকে খেতে দেয়। এই রে আগুনে ঘি পড়ে গেল। তো ভুট্টু তারান্নুমকে দেখে বলে, তুমি এভাবে মাথার উপর দাঁড়িয়ে আছো কেন, বসো। তারান্নুম স্যাত করে উঠে বলে, আমি দাঁড়িয়ে থাকলে যদি তোমার সমস্যা হয় তো বলো, আমি রুমে চলে যাই। ভুট্টু তারান্নুমের রাগের ব্যাপারটা বুঝতে না পেরে চুপ হয়ে যায়। পরের দিন দেখি ভুট্টু দোকানে তার সহকারী ছেলেকে রেখে দুপুরের খাবার খেতে এসে তার বউয়ের
বউয়ের মাথার উকুন তুলে দিচ্ছে আর এই বাহানাতে তার বউয়ের সাথে নানা দুষ্টু মিষ্টি সাংসারিক আলাপ করতেছে। তো পাশেই নিক্কিকে খেলতে দেখে ভুট্টু বলে, তারান্নুম আমি ভাবতেছি ব্যবসাটা ভালোভাবে চললে কিছু টাকা পয়সা জমিয়ে আমরাও এমন কিউট একটা বাচ্চা নেব। এটা শুনে তারান্নুম অভিমানের স্বরে বলে, বাচ্চা নিলে তখন তো আর আমাকে এমন ভালোবাসবে না, আমাকে ঘুরতে নিয়ে যাওয়ারও সময় পাবে না, সারাদিন বাচ্চাকে নিয়েই পড়ে থাকবে। একটা কাজ করিও, আমাকেও বাইক চালানো শিখিয়ে দিও, আমি একাই ঘুরে বেড়াবো। এটা শুনে ভুট্টু বলে, আরে তুই বলিস তো চল তোকে এখনই বাইক চালানো শেখাই। এটা শুনে তারান্নুম খুশি হয়ে গিয়ে বাইকটার স্ট্যান্ডটা তুলতেই বাইকটা পড়ে যেতে ধরে। ভুট্টু দৌড়ে গিয়ে বাইকটা সামলে নিয়ে বাইকের পিছনে তারান্নুমকে তুলে নিতেই ভুট্টুর ফোনে একটা কল আসে। কলটা আসলে ভুট্টুর দোকানের ছেলেটি করেছে। তো ছেলেটি ভুট্টুকে কি যেন বলে, যা শুনতেই ভুট্টু তারান্নুমকে কিছু না বলে বাইক নিয়ে তার দোকানের দিকে ছুটতে থাকে। ভুট্টু এভাবে অস্থির হয়ে ছুটতে ছুটতে দোকানে পৌঁছালে দেখি ভুট্টুর দোকানের এই অবস্থা। মানে এলাকার কিছু হিন্দু লোক ভুট্টুর দোকানপাট ও সকল জিনিসপত্র সব ভেঙে তছনছ করে দিয়ে চলে গেছে। গেল একটু আগেই ভুট্টু এই দোকানকে ঘিরে কত স্বপ্নে বুক বাঁধলো, মুহূর্তের মাঝে সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। তাই ভুট্টু এক বুক চাপা কষ্ট নিয়ে নির্বাক হয়ে এসব শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে। সিন বাড়িতে আসলে দেখি তারান্নুম বসে থেকে দোকানের হিসাবের খাতাটা দেখতেছে আর নাজো তার মেয়ে নিক্কিকে আরবি পড়াচ্ছে। এমন সময় ভুট্টু রেগে মেগে বাড়িতে এসে সোজা রুমে গিয়ে ঢোকে। নাজো ও তারান্নুম দুজনেই তো অবাক। তো ভুট্টু রেগে মেগে বেরিয়ে এসে তারান্নুমকে বলে, আমার হিসাবের খাতা কই? তারান্নুম তখন হিসাবের খাতাটা এগিয়ে দিলে ভুট্টু বলে, তোকে না বলেছি আমার হিসাবের খাতায় হাত দিবি না? এটা শুনে তারান্নুম কেবল একটু রাগ হয়, সঙ্গে সঙ্গে ভুট্টু ঠাস করে একটা থাপ্পড় মেরে বসে। নাজো ভুট্টুকে থামিয়ে দিয়ে বলে, খবরদার বাহিরের রাগ বউয়ের উপর ঝাড়বি না, যা এখান থেকে। এই বলে নাজো ভুট্টুকে রুমে পাঠিয়ে দিলে তারান্নুম নাজোকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। কারণ এই প্রথম ভুট্টু তারান্নুমের সাথে এভাবে রেগে কথা বলল এবং এই প্রথম এভাবে গায়ে হাত তুলল। তো ভুট্টু রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেলে আমরা দেখি একদিকে তারান্নুম যেমন কষ্ট পাচ্ছে, অপরদিকে ভুট্টুও তেমন কষ্ট পাচ্ছে। যে বাড়িটা সবসময় ভালোবাসায় মুখরিত হয়ে থাকতো সেই বাড়িটাতে কেমন জানি এক অন্ধকার নেমে এসেছে। তো তারান্নুম শুয়ে থেকে মোবাইলে তার স্বামীর ফটো দেখতেছে আর অঝরে কাঁদতেছে। এভাবেই তারান্নুম বসে বসে তার স্বামীর কথা ভাবার সময় তার স্বামী ভুট্টু ঘরে ফেরে ও তারান্নুমের পাশে এসে বসে। তারান্নুম অভিমান করে মুখ ফিরিয়ে নিলে ভুট্টু কি বলবে ভাবতে ভাবতে বলে ওঠে, তারান্নুম সরি। তারান্নুম কোনো কথা বলে না। ভুট্টু বলে, আসলে রাগের মাথায় আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। এটা শুনে তারান্নুম কিছুটা রাগ ভরা চাহনিতে ভুট্টুর দিকে চেয়ে থাকে। ভুট্টু আফসোস করে বলে ওঠে, এই শালারা আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না, অকারণে আমাকে একবার জেলে ঢুকালো। একটা বছর আমাকে কি যে কষ্ট দিয়েছে বলে বোঝাতে পারবো না। রোজ আমাকে মারতো, বরফের উপর খালি গায়ে শুয়ে রেখে ইচ্ছে মতো পেটাতো, মাঝে মাঝে তো খাঁচার ভিতর বন্দি করে রাখতো। সেখানে না ঠিক মতো বসে থাকতে পারতাম না শুয়ে থাকতে পারতাম। শালারা আমাকে শুধু কষ্টই দেয়নি, আমার পুরো জীবনটাই তছনছ করে দিয়েছে। আজ এসব থেকে বেরিয়ে অনেক কষ্টে কেবল জীবনটাকে একটু গোছাতে শুরু করেছিলাম, সব শেষ হয়ে গেল। বল আমি এখন কি করব? চুরি করব? রাস্তায় ডাকাতি করব? পুরো সংসারের দায়িত্ব আমার ঘাড়ে, মা বাবার দায়িত্ব, তোমার দায়িত্ব, বোনটা তালাক হয়ে বাড়িতে আছে, তার ছোট্ট একটা বাচ্চা আছে। বল আমি এখন কি করব? এসব বলতে গিয়ে ভুট্টু কেঁদে ফেলে ও তারান্নুমকে জড়িয়ে ধরে অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। তারান্নুম তখন সব অভিমান ভুলে ভুট্টুর মাথায় হাত বুলিয়ে দিতে ধরলে ভুট্টুর কান্না দেখে নিজেও ভুট্টুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। সকাল হলে দেখি তারান্নুম একা কিচেনে এসে ময়দার সাথে আরো বেশ কিছু জিনিস মিশাচ্ছে। এমন সময় ভুট্টু কিচেনে ঢুকে তারান্নুমকে বলে, কি বানাচ্ছ? তারান্নুম বলে, এমন জিনিস বানাচ্ছি একা বিক্রি করলে পাবলিক তোমার দোকানে লাইন ধরে কিনে খাবে। ভুট্টু বলে, আরে বাপরে, আমার বউ এত বড় রাঁধুনি? তারান্নুম হেসে দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই। তো তারান্নুম ময়দা মিক্স করতেছে আর ভুট্টু অপলক দৃষ্টিতে তার বউকে মন ভরে চেয়ে চেয়ে দেখতেছে। তারান্নুম মিষ্টি একটা হাসি দিয়ে বলে, এভাবে দেখছো যে? ভুট্টু লজ্জা পেয়ে যায়। তো ভুট্টু তারান্নুমকে ময়দা মিক্স করতে সাহায্য করা শুরু করে এবং তারান্নুমের হাতের সাথে নিজের হাতটা লাগিয়ে ময়দাগুলো মিক্স করতে থাকে। এভাবে খুনসুটি করতে করতে দুজনে মিলেমিশে খাবারটা বানালে আমরা জানতে পারি এটার নাম খাস্তা। এরপর দেখি ভুট্টুর বাবা খাস্তা একটু মুখে দিতেই বলতেছে, আরে বাহ, অনেক সুন্দর স্বাদ হয়েছে তো।
এরপর ভুট্টুর বাবা ভুট্টুর মাকে বলে, বেগম তুমি একটু খেয়ে দেখো। তো সবাই খাস্তা খেয়ে অনেক প্রশংসা করতেছে। এমন সময় নাজু এসে একটা খাস্তা খেয়ে বলে, ভালোই হয়েছে, তবে লবণটা একটু বেশি বেশি লাগতেছে। মুন্ডা তাইলে কি কয়। তো যাই হোক, এটা ব্যাপার না। নিক্কি সহ সবাই তারান্নুমের হাতের খাস্তা খেয়ে অনেক খুশি হয়। সিন বাজারে আসলে দেখি ভুট্টু তার দোকানের ওই ছেলেটির সাথে বাজারে এসেছে এবং তারান্নুমের বানানো খাস্তা ছেলেটিকে খেতে দিয়েছে। ছেলেটি খাস্তাগুলো খাওয়া শেষ করলে ভুট্টু ছেলেটিকে বলে, আমি ভাবতেছি কাবাবের ব্যবসা বাদ দিয়ে খাস্তা বিক্রি শুরু করব। এটা শুনে ছেলেটি বলে, ভাই দিনে কতই বা খাস্তা বিক্রি করবেন? ভুট্টু বলে, তো বল পুলিশের কি করব? একদিকে এসটিএফ ওয়ালাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয়, তার উপর আবার পুলিশদেরকেও টাকা না দিলে রোজ ঝামেলা করে, তাহলে বল আমাদের পেট চলবে কি করে? এটা শুনে ছেলেটি আর কিছু বলতে পারে না। দিন রাতের বেলা ভুট্টুর বাড়িতে আসলে দেখি ভুট্টু তার রুমে বসে থেকে দোকানের বাকির খাতাটা দেখতেছে আর তারান্নুম কানে হেডফোন লাগিয়ে ফুরফুরা মুডে গান শুনতেছে। তো গান শুনতে শুনতে তারান্নুম গানের তালে রোমান্টিক হয়ে যায় ও ভুট্টুর দিকে দুষ্টম নজরে তাকিয়ে থাকতে থাকতে হেডফোন খুলে রেখে নাচতে শুরু করে। ভুট্টু বিরক্ত হয়ে বলে, প্লিজ নাচ বন্ধ করো, দেখতেই তো পাচ্ছ আমি টেনশনে আছি। এটা শুনে তারান্নুমের মনটা খারাপ হয়ে যায়। তো তারান্নুম এসে ভুট্টুর পাশে বসে জানতে চাই কিসের টেনশন। ভুট্টু বলে, কাবাবের ব্যবসা তো পুলিশ ও এসটিএফ এর অত্যাচারে করতে পারছি না, তার উপর আবার শালারা দোকানের সব জিনিসপত্র ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, এখন কি করব ভেবে পাচ্ছি না। এটা শুনে তারান্নুম বলে, তুই খাস্তা বিক্রি শুরু করো। ভুট্টু বলে, কোথায় বিক্রি করব? বিক্রি করতে গেলে তো দোকান লাগবে, আর দোকানটা ঠিক করতে গেলে কমসে কম 25-30 হাজার টাকা লাগবে। তারান্নুম বলে, হ্যাঁ তো। ভুট্টু বলে, এত টাকা কোথায় পাবো? আমার কাছে তো বর্তমান কোনো টাকা নেই, যা টাকা বাকি পড়ে আছে তা ওঠারও কোনো সম্ভাবনা নেই। এটা শুনে তারান্নুম বলে, একটা কাজ করো, তুমি আমার হাতের বালা দুটো বিক্রি করো। এই বলে তারান্নুম সেগুলো খুললে ভুট্টু আটকায়ও বলে, আরে কি করছো তুমি? এই বলে ভুট্টু বালাগুলো আবার পরিয়ে দেয়। তারান্নুম একটু পর বালাগুলো আবার খুলে ভুট্টুর সামনে রেখে বলে, নিয়ে নাও প্লিজ, ব্যবসা চালু হয়ে গেলে পরে না হয় আবার কিনে দিও। এটা শুনে ভুট্টু বালাগুলো হাতে নিয়ে কি করবে ভাবতে থাকে। তারান্নুম বলে, নিয়ে নাও প্লিজ। তখন ভুট্টু বালাগুলি নিয়ে তারান্নুমের দিকে ধরে বালার ভিতর দিয়ে তারান্নুমকে খুশি হয়ে দেখতে থাকে আর সিন চলে আসে বাজারে। ভুট্টু বালাগুলো বিক্রি করে খুশি হয়ে তারান্নুমকে কিছু মার্কেট করে দেয় ও তারান্নুমের সাথে শহরে অনেক আনন্দঘন মুহূর্ত কাটায়। তো পরের দিন সকালবেলা নাজো তারান্নুমের হাত দেখে বলে, তোর হাতের বালা কি হলো? তারান্নুম কোনো জবাব না দিলে নাজো বুঝতে পেরে বলে, আমারটাও এভাবে চলে গেছে, হারামির ভিসা করার সময় বিক্রি করেছিলাম। এরপর নাজো আফসোস করে বলে, আমরা বছরের পর বছর কিচেনে কাজ করি, তবু আমাদের কোনো প্রমোশন হয় না, বরং ডিমোশনই হয়। তারান্নুম বলে, বালা গেছে তো কি হয়েছে, আবার কেনা যাবে, আর এই তো তোমার প্রমোশন। এই বলে তারান্নুম নিক্কিকে কোলে তুলে নেয়। এটা দেখে নাজো বলে, তোর কবে এমন একটা প্রমোশন হবে? তারান্নুম লজ্জা লজ্জা ফেসে হেসে দিয়ে বলে, প্রমোশন লেটারে সিগনেচার হয়ে গেছে, খুব শীঘ্রই প্রমোশন হয়ে যাবে। নাজো বলে, সত্যি? তারান্নুম বলে, হ্যাঁ। নাজো বলে, খুশির খবরটা কি ভুট্টু জানে? তারান্নুম বলে, না, আমি লুকিয়ে প্রেগনেন্সি টেস্ট করেছিলাম। নাজো বলে, এত বড় একটা খুশির খবর ওকে এখনো জানাসনি? তারান্নুম খুশি হয়ে বলে, ও আজকে বাসায় ফিরলে জানাবো। তো দুপুরবেলা ভুট্টু বাসায় ফিরেই নাজোর কাছে এসে বলে, তারান্নুম কিচেনে রান্না করতেছে, তুমি একটু আমার মাথায় তেল দিয়ে দাও তো, মাথাটা প্রচুর ব্যথা করতেছে। নাজো ভুট্টুর মাথায় তেল দিয়ে দিলে ভুট্টু যেতে ধরে থেমে যায় ও বলে, দিদি তুমি বহুদিন হলো বাহিরে কোথাও ঘুরতে যাওনি, চলো কালকে তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাব। ভাইয়ের মুখে এমন কথা শুনে নাজো ভীষণ খুশি হয়ে যায় ও বলে, মনে থাকে জানো? ভুট্টু বলে, হ্যাঁ হ্যাঁ, কালকে অবশ্যই নিয়ে যাব। তো ওদিকে তারান্নুম খুশির খবরটা ভুট্টুকে জানানোর জন্য অস্থির হয়ে আছে। এর মাঝেই আবার ভুট্টুর বাবা একটা রেকর্ডিং এর কাজ পেয়েছে, তাই বাহিরে যাবে। এটা শুনে ভুট্টু নিজেই তার বাবাকে বাইকে করে রেখে আসার জন্য বের হয়েছে। এটা দেখে তারান্নুম কিচেন থেকে ভুট্টুকে ডাক দেয়। ভুট্টু পিছন ফিরলে তারান্নুম ভালোবাসা মাখা স্বরে ভুট্টুকে কাছে ডাকে। ভুট্টু তখন কিচেনের জানালায় এসে বলে, হ্যাঁ বলো। তারান্নুম বলে, আরো কাছে আসো। ভুট্টু আরো এসে বলে, এবার বলো। তারান্নুম বলে, কিছু না, তোমাকে কাছে থেকে দেখার ইচ্ছা হচ্ছিল তাই। ভুট্টু বলে,
তারপর তারন্নুম বলে দেখা হয়ে গেছে, এবার যাও। ভুট্টু বলে আমি তো আরো দেখতে চাই। তারন্নুম বলে বাসায় ফিরে এসে দেখো, আর হ্যাঁ তাড়াতাড়ি বাসায় ফিরো। ভুট্টু তখন আর কিছু না বলে তার বাবাকে নিয়ে রওনা দেয়। তো ভুট্টু তার বাবাকে পৌঁছে দিয়ে বলে বাবা কাজ শেষে তুমি একটু অপেক্ষা করো, আমি আবার এসে তোমাকে নিয়ে যাব। ভুট্টুর বাবা বলে আরে না, আমি একাই যেতে পারবো। ভুট্টু বলে সমস্যা নেই, আমি এসে তোমাকে নিয়ে যাব। সিন বাড়িতে আসলে দেখি তারান্নুমকে অনেক খুশি দেখাচ্ছে। সে আজকে হাতে মেহেদি লাগিয়েছে এবং রান্নার কাজগুলো শেষ করে হাত পা ধুয়ে পায়ের নখগুলো কেটে ফিটফাট হচ্ছে। তো ওদিকে ভুট্টু বাইকে করে বাসায় ফিরতেছে, আর এদিকে তারান্নুম ফিটফাট হয়ে ভুট্টুর ফেরার অপেক্ষায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। এত সুন্দর হাসি মাখা একটা মুখ, আড়ালে চেপে রাখা একটা খুশি, অপেক্ষা শুধু ভুট্টুর বাড়ি ফেরার। সিন ভুট্টুর কাছে আসলে দেখি ভুট্টু অলরেডি গ্রামে পৌঁছে গেছে, আর একটুর মাঝে সে বাড়িতে পৌঁছাবে আর বাড়িটা একটা খুশির সংবাদে আনন্দে মুখরিত হয়ে উঠবে। এমন সময় হঠাৎ কে যেন ভুট্টুর পথ আটকে দাঁড়ায়, ও ভুট্টু কিছু বুঝে ওঠার আগেই থ্যাম। সিন কিছুক্ষণ পর ভুট্টুর বাড়িতে আসলে দেখি ভুট্টু বাড়িতে পৌঁছে গেছে, তবে জীবিত নয়, লাশ হয়ে। আর ভুট্টুর আগমনে যে বাড়িটা আনন্দে মুখরিত হওয়ার কথা ছিল, সেই বাড়ির পুরো উঠোন জুড়ে শোকের ঢল নেমেছে। আর যেখানে খুশির সংবাদ শোনার কথা ছিল, সেখানে আমরা গ্রামের মাইকে শুনতে পাই একটা শোক সংবাদ। আহমেদ আলী খান ওরফে ভুট্টু, পিতা ইকরাম আহমেদ, গ্রাম চামানসারাই, আজ রোজ 4 ঘটিকায় ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মুভিটি আপনার ভালো লেগে থাকলে প্লিজ টুক করে একটা লাইক দিয়ে দেন। কি হলো, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলেন যে? সত্যি আমি সিরিয়াসলি লাইকটা চাচ্ছি, তাই প্লিজ একটু সিরিয়াস হন। আর হ্যাঁ, মুভির শেষটা দেখে আমার মতো কে কে ইমোশনাল হয়ে গিয়েছিলেন কমেন্ট করে জানাবেন, জানলে ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলি ফল খাবেন অথচ গাছে পানি দিবেন না, এ কেমন অবিচার? ভালো হয়ে যান, বুঝেছেন? ভালো হতে পয়সা লাগে না। তো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, টেক কেয়ার, বাই বাই।